ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে নর্মাল সেকশন নিয়ে কাটাছেড়া করব। এই নর্মাল সেকশনের আইনি বৈধতা কি আছে, বা এই সেকশনটি এনসিটির কোনো রুল দ্বারা সীমাবদ্ধ কিনা, বা এই সেকশনের টিচারদের সোজা কথায় বলতে গেলে টেট করতে হবে কিনা, তার কি আইনি ব্যাখ্যা আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। একেবারে পুঙ্খানুপুঙ্খ পুরোটা দেখতে থাকুন, তাহলে পুরো উত্তর পাবেন যে নর্মাল সেকশানে থাকা টিচারদের টেট করতে হবে কিনা, বা অন্য সেকশন বা এখন যে নতুন সেকশনগুলো এসছে আপার প্রাইমারি, সেকেন্ডারি 9, 10, 11, 12 এদের ক্ষেত্রে কি হবে। তো এই ভিডিওতে আমি প্রাইমারি স্কুলের টিচারদেরকে সরিয়ে রাখছি এবং ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত টিচারদেরকেও সরিয়ে রাখছি, কারণ প্রাইমারি স্কুলের টিচাররা টোটালি এখানে নো কনফিউশন, কোনো কনফিউশন নেই, টোটালি ডিফাইন্ড। এবং এনসিটির স্পষ্ট রুল 1 to 5 মিনস হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য তারা শিক্ষকতা করবেন। তো সমস্যাটা কিন্তু এই নর্মাল সেকশন নিয়ে সেকেন্ডারি এডুকেশনে, সেকেন্ডারি স্কুলগুলোতে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা এস্টাবলিশড হয়েছিল, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট 1963 আমরা যদি একটু খুলে ফেলি, তাহলে আগে দেখে নিই যে সেকেন্ডারি এডুকেশন বলতে কি বোঝায়। দেখুন, হেড অফ দ্য ইনস্টিটিউশন তাকেও কিন্তু টিচারের পর্যায়ে ফেলা হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গল এই যে অ্যাক্ট আছে, এই 1963 বোর্ড অ্যাক্ট, সেই অ্যাক্টেই কিন্তু ডিফাইন্ড। হেড অফ দ্য ইনস্টিটিউশন মিনস দ্য হেড অফ দ্য টিচিং স্টাফ, মানে টিচিং স্টাফের হেড হবেন অফ এন ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের মানে কি না, ইনস্টিটিউশন মিনস এ সেকেন্ডারি স্কুল অর এন এডুকেশনাল ইনস্টিটিউশন, যেটা হচ্ছে পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল যারা ইম্পার্ট করে সেকেন্ডারি এডুকেশন। তো সেকেন্ডারি এডুকেশনটা আবার কি না, সেকেন্ডারি এডুকেশন মিনস জেনারেল এডুকেশন অ্যাবাভ দ্য প্রাইমারি এডুকেশন স্টেজ। তো এখানে ক্লিয়ারলি কিন্তু কোথাও ডিফাইন নেই যে অমুক ক্লাস থেকে অমুক ক্লাস পর্যন্ত পড়ালেই সেটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ছে, এভাবে কোনো ডেফিনেশন নেই। আর আমি যতগুলো এখনো পর্যন্ত নথি ঘেঁটেছি তাতে কোথাও নর্মাল সেকশন সম্পর্কে একেবারে ডিরেক্ট ইমপ্লিকেশন বা ডেফিনেশন পাইনি খুঁজে। কিন্তু নর্মাল সেকশনটা যে কিভাবে এসেছে এবং তার উৎপত্তি কোথায়, তা আমার যতটুকু আইডিয়া সেখান থেকে আমি বলছি, এবং এই নর্মাল সেকশনের টিচাররা কিভাবে কনফার্ম করবেন সেটার সম্পর্কেও আমি একটা আইনি প্রমাণ দেখাতে পারি। তো চলে আসি উৎসশ্রী পোর্টালে যে স্যাংশনড পোস্ট আপলোড করতে হয়েছিল, সেখানে কোন কোন সেকশনের কথা উল্লেখ আছে। এখানে দেখুন, এই যে সেকশন, এটা হচ্ছে HM, আর এইখানে আছে নর্মাল সেকশন, HS সেকশন, তারপরে আছে দেখুন আপার প্রাইমারি, সেকেন্ডারি। দেখুন, মানে অ্যাট দ্য ভেরি বিগিনিং এটা কিন্তু ডিফারেন্ট ছিল বা ভাগ ছিল কেবলমাত্র নর্মাল এবং HS সেকশন। পরবর্তীকালে এটি ভাগ হয়ে যায়, মানে 2015 পরবর্তী আর কি, সেটা হচ্ছে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12। এখন ঘটনা হচ্ছে এই নর্মাল সেকশন বলতে কি বোঝায়। আসলে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট লাগু হওয়ার আগে স্কুলগুলিতে যে টিচার নিয়োগ হতো ম্যানেজমেন্ট দ্বারা নিয়োগ হতো, এবং তারও তো বহু আগে স্কুলে কতজন টিচার আছেন, তার অস্তিত্ব কত ছাত্র আছে, স্কুলের অস্তিত্ব আছে কিনা, সেগুলো দেখে স্কুলকে রিকগনিশন দেওয়া হতো। ফলে একটি স্কুলে এক্সিস্টিং টিচার, তার এক্সিস্টেন্সটাই কিন্তু পোস্ট হিসাবে মান্য করা যেত, মানে এক্সিস্টেন্সটাই হচ্ছে পোস্ট। তাহলে আর সেটাই হচ্ছে নর্মাল সেকশন, যেটা আস্তে আস্তে ওই স্কুলটা আপগ্রেড হতে থাকতো ক্লাস 9, 10 অবধি, মানে ক্লাস 10 অবধি মাধ্যমিক স্তর, সেকেন্ডারি এডুকেশন, সেকেন্ডারি ক্লাস অবধি। তো এই যে স্কুলের রিকগনিশনের সময়, স্কুলটা যখন রিকগনাইজড হলো, সেই সময় যে এক্সিস্টিং টিচার এবং তার যে পোস্ট, সেটাই হচ্ছে নর্মাল সেকশন, এবং রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সেটা অর্থাৎ তার পোস্টের চরিত্র নির্ণীত হতো। এইভাবেই তো নর্মাল সেকশনটা ছিল। তো এনসিটির যখন গাইডলাইন্স এলো, তখন হচ্ছে আপার প্রাইমারি এবং 9, 10 এগুলো বিভক্ত হলো। এরপরে যখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট তৈরি হলো 1997-তে, সেখানে কিছু ডেফিনেশন দেওয়া হলো। কি ডেফিনেশন?
টিচারের ডেফিনেশন দেওয়া হলো। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট, এটি হচ্ছে 1997, সেখানে প্রথম টিচারের ডেফিনেশন দেওয়া হলো। দ্য টিচার মিনস অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অর এনি আদার পারসন holding a teaching post of a school and recognized as such by the board or the council or the board of madrasa, including হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস। এই যে টিচিং পোস্ট বলা হলো, এই টিচিং পোস্ট কিন্তু সেই নর্মাল সেকশানে, যেটা নর্মাল সেকশন বলতে যে পোস্ট এক্সিস্টিং ছিল, অর্থাৎ যে যারা টিচাররা পড়াচ্ছিলেন এতদিন, এগুলো তো ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হচ্ছিল এবং লোকালি নিয়োগ হচ্ছিল। সেই নিয়োগের দ্বারা তারা পড়াচ্ছিলেন, তারা স্কুলে যারা কর্মরত ছিলেন, সেই পোস্টগুলো হয়ে গেল নর্মাল সেকশনের নর্মাল পোস্ট, এবং তার দ্বারা সৃষ্ট যে সমস্ত ভ্যাকেন্সি সেগুলি সব নর্মাল ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলো এখান থেকেই তৈরি হলো নর্মাল এবং এইচএস। এবার আসি ঠিক সেই সময়কার একটি রিকমেন্ডেশন লেটার নিয়ে। সেখানে কি জানানো হয়েছিল, একজন ক্যান্ডিডেট যিনি অ্যাপয়েন্টেড হচ্ছেন বা রিক্রুইটেড হচ্ছেন কোনো স্কুলে, তিনি তো রিকমেন্ডেশন লেটার পেয়ে স্কুলে যাচ্ছেন এবং ম্যানেজিং কমিটির সেক্রেটারি তাকে অ্যাপয়েন্ট করছেন, কিন্তু তাকে কি জানানো হলো যে তিনি কোন ভ্যাকেন্সিতে বা কোন পোস্টে বা কোন সেকশনে জয়েন করছেন? এখানে দেখুন কি উল্লেখ আছে দেখি। এটি 2007 সালের একটি রিকমেন্ডেশন লেটার। অন্যান্য সালগুলিতেও প্রায় একই রকমই আপনারা দেখতে পাবেন, আপ টু 2015 অবধি সম্ভবত, মোস্ট প্রবাবলি। তো এখানে দেখুন সাবজেক্ট উল্লেখ আছে, এখানে একটি সাবজেক্ট উল্লেখ আছে। সেই সাবজেক্টটি আবার পাস গ্র্যাজুয়েট না অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট সেটি উল্লেখ থাকছে পাশে। এবার কোন আইনে বলে সেটা নিয়োগ হচ্ছে না, দেখুন এই ওয়েস্ট বেঙ্গল এসএসসি অ্যাক্ট 1997 সেকশন 9(1). এই সেকশন 9(1)টা কি আছে না, সেকশন 9(1) হচ্ছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন এনি আদার ল ফর টাইমিং ইন ফোর্স অর এনি কন্ট্রাক্ট custom or uses to the contrary, appointments to the posts of teachers in a school shall be made by the managing committee। অর্থাৎ ম্যানেজিং কমিটি যে এটা রিক্রুট করবে সেইটা সম্পর্কে একটা আইনি ব্যাখ্যা দেওয়া হলো যে এই আইনের বলে তিনি জয়েন করবেন। এবার আসি যে পার্টিকুলার্স অফ দ্য ক্যান্ডিডেট পোর্শনে কি আছে। তার রোল নাম্বার আছে, ক্যাটাগরি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, আর কি আছে না তিনি কোন ক্যাটাগরি অফ পোস্টে কোন ক্যাটাগরি অফ পোস্টে নিয়োগ হচ্ছেন, অনার্স ওর পিজি নতুবা গ্র্যাজুয়েট ক্যাটাগরি পোস্ট। হয় এটা গ্র্যাজুয়েট হতে পারে বা অনার্স ওর পিজি হতে পারে। তো তখন এই ব্যবস্থা ছিল, এই অনুযায়ী তিনি অ্যাপয়েন্টেড হলেন। তিনি এখানে কিন্তু কোথাও কোনো নর্মাল সেকশান, এইচএস সেকশান এইভাবে উল্লেখ নেই এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারেও উল্লেখ নেই। তিনি প্রথম জানতে পারলেন কখন না, অ্যাপ্রুভাল লেটার যখন হাতে পেলেন তখন তিনি দেখলেন তার ওখানে একটি উল্লেখ আছে যে নর্মাল সেকশান। 2015 পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হলো সেগুলো কিন্তু একেবারে টোটালি ডিফাইন্ড, একটা আপার প্রাইমারি, একটা 9-10, একটা 11-12, এখানে কোনো কনফিউশন নেই। ঠিক এর আগেরগুলোতে যে কনফিউশনগুলো হলো সেই কনফিউশনের জায়গাতে দাঁড়িয়ে গেল কি না, টিচাররা কিন্তু জানলেন না তিনি কোন পোস্টে রিক্রুটেড হলেন। তো সেই সময় 2007 একটা নোটিফিকেশান দেখি, রুলস দেখি, এটা 2007 রুলস। এখানে দেখুন কিছু কিছু জায়গায় ভ্যাকেন্সি সম্পর্কে উল্লেখ আছে। অনার্স or postgraduate vacancy means a vacancy for the post of a teacher in a school or madrasa against which only the person holding a bachelor degree in the honors level or the postgraduate degree can be appointed. Pass vacancy means a vacancy for the post of a teacher in a school against which a person holding a bachelor degree minimum in the pass course level can be appointed. এবারে দেখুন এখানে উল্লেখ আছে কি, পোস্ট মিনস কি, পোস্ট কি বলা হচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট টিচার এগেনস্ট পাস ভ্যাকেন্সি, সেটা একটা পোস্ট হতে পারে। অ্যাসিস্ট্যান্ট টিচার এগেনস্ট অনার্স ওর পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি, অথবা হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন জুনিয়র হাই স্কুল, হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন হাই অর হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে একটি লক্ষণীয় বিষয় দেখুন, হেডমাস্টার হেডমিস্ট্রেসের ক্ষেত্রে জুনিয়র হাই স্কুল উল্লেখ থাকলেও অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে কোনো প্রকার আলাদা করে জুনিয়র হাই স্কুল এরকম উল্লেখ নেই। অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে পাস ভ্যাকেন্সি ইন স্কুল
অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে অনার্স অর পোস্ট গ্রাজুয়েট ভ্যাকেন্সি ইন স্কুল। তাহলে ইন স্কুল বলতে এগুলি সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা রিকগনাইজড স্কুলের মধ্যেই পড়ছে। সেটা জুনিয়র হাই হতে পারে, সেকেন্ডারি হতে পারে, এইচএস হতে পারে, যাই হোক না কেন। তাহলে টোটাল ব্যাপারটাকে সামারাইজ করলে যেটা দাঁড়াচ্ছে যে যেখানে কনফিউশন আছে নর্মাল সেকশন নিয়ে, আসলে নর্মাল সেকশন আর এইচএস সেকশন এই দুটি ভাগই ছিল প্রথম অবস্থায়। সেখানে নর্মাল সেকশন বলতে গ্র্যাজুয়েট টিচার ওর পোস্ট গ্র্যাজুয়েট টিচার এই দুই ধরনের টিচারই পড়তেন। এবার আসি 2015 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে রুলস নোটিফিকেশান জারি হয়েছিল, রুলসের যে নোটিফিকেশান তার একটি পেজে সেখানে টিচার সম্পর্কে কি বলা হচ্ছে। টিচার মিনস অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটেড ফর গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি। এটা আসলেই কিন্তু আপার প্রাইমারি, এটা আমরা একটু দেখে নিই। এটা কিন্তু সিলেকশন অফ পারসনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্টস অফ টিচার্স ইন আপার প্রাইমারি লেভেল, অর্থাৎ আপার প্রাইমারি পোস্টে টিচার নিয়োগের জন্য যে রুলসটি এটি নোটিফিকেশন হয়েছিল তারই একটা জায়গাতে টিচার সম্পর্কে যে ডেফিনেশন দেওয়া হচ্ছে সেখানে টিচার বলা হচ্ছে গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি। এবং পরবর্তী আরও বিভিন্ন নোটিফিকেশান যদি আপনারা খেয়াল করেন, এবং এখানে আরও একটি ব্যাপার আছে দেখুন, গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি মিনস ভ্যাকেন্সিজ অ্যাটাচড টু দ্য গ্র্যাজুয়েট স্কেল অফ পে অ্যাজ ডিফাইন্ড ইন দ্য রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রোপা ইন পাস গ্র্যাজুয়েট স্কেল। এটি লক্ষণীয় বিষয় যেটা নিয়ে আমরা আইনি বৈধতা টানব। দেখুন এখানে গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি হচ্ছে মানে গ্র্যাজুয়েট স্কেল অফ পের সাথে অ্যাটাচড। এরকমভাবে যদি আপনারা আরও নোটিফিকেশনগুলো দেখেন তাহলে মোটামুটি রকমের যেটা সাজাতে পারবেন সেটা হচ্ছে কি না, গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি হচ্ছে গ্র্যাজুয়েট স্কেল অফ পে, আর অনার্স বা পিজি যেটা ভ্যাকেন্সি সেটা হচ্ছে পিজি হচ্ছে স্কেল অফ পে। আপনারা যদি 2019-এর নোটিফিকেশানটা দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে একটা ডিস্টিংশন পেয়ে যাবেন। কীরকম না, আপার প্রাইমারি লেভেলের জন্য গ্র্যাজুয়েট স্কেল অফ পে, আপার প্রাইমারির জন্য গ্র্যাজুয়েট স্কেল অফ পে তাদের হচ্ছে 7,100 থেকে 37,600। আর না 9-10-এর জন্য এটাও কিন্তু গ্র্যাজুয়েট স্কেল অফ পে, আর 11-12-এর জন্য পিজি স্কেল অফ পে, 11-12-এর জন্য পিজি স্কেল অফ পে সেটা হচ্ছে 9,000 থেকে 40,500। তাহলে 9-10 এবং হচ্ছে গিয়ে আপনার আপার প্রাইমারি এই দুটোই কিন্তু গ্র্যাজুয়েট স্কেল, যেটা হচ্ছে 7,100 থেকে 37,600। তবে এই পিজি স্কেলের মধ্যে আবার অনার্সরাও পড়ে যাচ্ছেন, অর্থাৎ অনার্স হলে সেখানে গ্রেড পে একটা ফারাক থাকছে। তাহলে এই যে নিউ ডিস্টিংশনটা হলো যে আপার প্রাইমারি 9-10 এবং 11-12 এর আগে যখন নর্মাল সেকশন এবং এইচএস সেকশন ছিল তখনও কিন্তু তারা স্কেল অফ পেতে টাকা পেতেন, এবং সেই স্কেল অফ পে সেম অ্যাজ এই গ্র্যাজুয়েট স্কেল অফ পে এবং পোস্ট গ্র্যাজুয়েট স্কেল অফ পে। তাহলে ধরুন একজন নর্মাল সেকশনের টিচার তিনি ড্র করছেন কি পিজি স্কেল, আমরা আর ধরছি না যে তিনি কোন ক্লাস পড়াচ্ছেন। কেন ধরবো না তা আমি আসছি, তার আইনি ব্যাখ্যা কি। দেখুন একজন নর্মাল সেকশনের টিচারের মধ্যে কারা কারা ঢুকে বসে আছেন। একজন নর্মাল সেকশনের টিচারের মধ্যে ঢুকে বসে আছেন গ্র্যাজুয়েট টিচার, অনার্স টিচার আর পিজি টিচার। এই 3 ধরনের টিচাররাই কিন্তু নর্মাল সেকশনের টিচারদের মধ্যে নর্মাল সেকশনের মধ্যে আছেন। গ্র্যাজুয়েট টিচার তিনি বেতন পাচ্ছেন গ্র্যাজুয়েট স্কেল অফ পে অনুযায়ী, আর অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট টিচাররা বেতন পাচ্ছেন পিজি স্কেল অফ পে অনুযায়ী। এবার গ্র্যাজুয়েট স্কেল অফ পে অনুযায়ী যারা বেতন পাচ্ছেন তারা আবার কিন্তু দুটো ভাগে বিভক্ত এই নিয়ম অনুযায়ী। কি, এক আপার প্রাইমারি মানে ইউপি, আর এক হচ্ছে কি না 9-10, অর্থাৎ 9-10-এর যারা পড়াচ্ছেন 9-10-এর টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তারাও কিন্তু গ্র্যাজুয়েট স্কেল অফ পে পাচ্ছেন, আর যারা আপার প্রাইমারি তারাও কিন্তু গ্র্যাজুয়েট স্কেল অফ পে পাচ্ছেন। এবার আমরা আসি এমএইচআরডির জারি করা রাইট টু এডুকেশন রুলস 2010। এই এমএইচআরডি রুলসে কি বলা হয়েছে না, স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অফ টিচার্স। এখানে যেটি মূল বক্তব্য বলা হয়েছে, দ্য স্কেলস অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস, medical facilities, pension, gratuity, provident fund and other prescribed benefits of teachers
shall be at par for similar qualification, work and experience। তাহলে স্কেল অফ পে যেমন যেমন হবে, যাদের স্কেল অফ পে সেম তাদের সিমিলার কোয়ালিফিকেশান থাকবে, ওয়ার্ক থাকবে এবং এক্সপিরিয়েন্স থাকবে। অর্থাৎ সোজা কথা, সিমিলার কোয়ালিফিকেশান, ওয়ার্ক, এক্সপিরিয়েন্স আছে, স্কেল অফ পে সেম। তাহলে এক্ষেত্রে যদি এই গভর্নমেন্টের এই নোটিফিকেশান অনুযায়ী আমরা একটা সিমিলারিটিস টানি, তাহলে স্কেল অফ পেই কিন্তু নির্ধারণ করবে একজন টিচারের আসল পোস্ট কী। নিয়ম পুরনোই হোক নতুন হোক, সেই অনুযায়ী যেহেতু এমএইচআরডির এরকম একটি নোটিফিকেশান আছে এবং এটা কিন্তু প্যান ইন্ডিয়া বেসিস। কারণ আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলা হয়নি, অর দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের কথাও বলা হয়েছে, অর দ্য লোকাল অথরিটি। এটা প্যান ইন্ডিয়া বেসিস কিন্তু এটা বলা হয়েছে। তাহলে সেম স্কেল অফ পেতে যারা থাকবে তাদের কিন্তু কোয়ালিফিকেশানও সেম হবে, ওয়ার্ক হবে একই, এক্সপিরিয়েন্সও হবে একই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনুযায়ী তাহলে একজন যিনি পিজি স্কেল ড্র করছেন তিনি কিন্তু ট্রিটেড হবেন পিজি টিচার হিসাবে। এবারে তিনি হয়তো সরকারি পরিকাঠামোর অভাবে 5 থেকে 8 পড়াতে বাধ্য হচ্ছেন, সরকারের এখানে কিন্তু হিউম্যান রিসোর্সটা নষ্ট হচ্ছে। তো এক্ষেত্রে আমি যে বলছিলাম যে আগের যে পুরনো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্টের মাধ্যমে যারা রিক্রুটেড হয়েছেন তারা কিন্তু কোনোভাবে, আমি দেখাচ্ছিলাম একজনের রিকমেন্ডেশন লেটারটা, সেখানে কিন্তু তারা কখনোই জানতেন না তিনি 9-10 পড়াতে যাচ্ছেন না 5 to 8 পড়াতে যাচ্ছেন। তিনি শুধু এটুকু জানতেন যে তিনি সেকেন্ডারি স্কুলে পড়াতে যাচ্ছেন। তার পোস্ট কি, মানে তার সাবজেক্ট অনুযায়ী, এবং সেই সময় কিন্তু গ্র্যাজুয়েশন থাকলেও তাকে সাবজেক্ট স্পেসিফাই করতে হতো। তো এই যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু একটা তিনি দাবি করতেই পারেন যে আমার হচ্ছে 9-10 আমি পড়ানোর জন্য যোগ্য, কারণ তিনি 9-10ও পড়ানোর জন্য যোগ্য, আবার 5 to 8ও পড়ানোর বা 6 to 8ও পড়ানোর জন্য যোগ্য। তো এই হচ্ছে আসল কথা। আইনি ব্যাখ্যা দেখালাম, আইনি নথি দেখালাম, এরপরে আপনারা চিন্তাভাবনা করুন এই আইনি ব্যাখ্যাগুলো কতটুকু সঠিক এবং কিভাবে এটিকে প্রতিপালন করা যাবে বা কিভাবে এটিকে তুলে ধরা যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।